গুম বিরোধী কনভেনশনে সই করল বাংলাদেশ। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ, বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা প্রত্যাহার। গণহত্যায় উস্কানির দায়ে হাসিনা ও তার মন্ত্রী এমপি সহ 52 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। তালিকায় আছেন 29 সাংবাদিক। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবে সরকার, বললেন ফখরুল। তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানোই বিএনপির বড় চ্যালেঞ্জ। হাসপাতালের মৃত্যুর সাথে লড়ছেন জুলাই অভ্যুত্থানে আহত অনেকে। তদবির চাঁদাবাজি লকারবন্দি করতে হবে, বললেন সমন্বয়করা। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 52। 10 দিনেও পানি নামেনি লক্ষ্মীপুরে। মানবেতর অবস্থায় বানভাসীরা, নতুন আতঙ্কের নাম ডাকাত। ধর্ষণে ফাঁসির বিধান রেখে নয়া আইন আনছে পশ্চিমবঙ্গ সরকার। 10 দিনের মধ্যে বিচার। সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন। এবং বিসিবি পুনর্গঠন নিয়ে চলছে জরুরি বোর্ড সভা। সাফ শিরোপা নিয়ে দেশে ফিরল বাংলাদেশের যুবারা। সন্ধ্যায় ক্রীড়া পরিষদের সংবর্ধনা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সন্ধ্যায় সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার যাচ্ছি পুরো খবরে। গুম প্রতিরোধে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু পরিবারের আজীবন বিশেষ নিরাপত্তা সুবিধাও প্রত্যাহার করা হয় এই বৈঠকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে গত 1.5 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমালোচনা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর আয়নাঘর নামক গোপন বন্দিশালা থেকে দীর্ঘ সময় পর বেশ কিছু ব্যক্তি মুক্তি পেলে এই বিষয়টি জোরালোভাবে সামনে আসে। এমন বাস্তবতায় গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের দায় মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দিতে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। এর আগে বিশ্বের অন্তত 70টি দেশ অনুস্বাক্ষর করে এই কনভেনশনে। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। সরকারের জন্য, একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নাই, তার কোনো আইনগত এখতিয়ার নেই। সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকার বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল। এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়, কর দিয়ে আর কেউ কালো টাকা সাদা করার সুযোগ পাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী বিগত সরকারের সময়ে 15% কর দিয়ে যে কেউ অঘোষিত আয় বৈধ করতে পারতেন। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন 2009 রহিত করতে অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়। এই আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানেরা বিশেষ নিরাপত্তা সুবিধা পেতেন। সরকার মনে করে একটি বিশেষ পরিবারকে এমন রাষ্ট্রীয় সুবিধা প্রদান আইনের স্পষ্ট বৈষম্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই গণহত্যার উস্কানিদাতা হিসেবে এবার ২৯ সাংবাদিক সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি, সুশীল ও আইন শৃঙ্খলা বাহিনীর মোট ৫২ জনের বিরুদ্ধে আরেক অভিযোগ জমা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। এ নিয়ে ট্রাইব্যুনালে জমা হলো ৮টি অভিযোগ। এদিকে আইনজীবী বলছেন, জুলাই গণহত্যার সব অভিযোগের বিচার হবে একসাথে। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দিনেও ছাত্র জনতার মিছিলে মুহুর্মুহু গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজয় উল্লাসের মধ্যেও গুলি চলে কোথাও কোথাও। এমনই এক ঘটনায় রাজধানীর শ্যামলীতে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাসিব হাসান রিয়ান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গোলাম রাজ্জাক। বলেন, তার সন্তানের মতো শত শত মানুষ নিহত হয়েছে। এসব ঘটনাকে গণহত্যা উল্লেখ করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেন তিনি। দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে বিচার, হত্যার বিচার চেয়ে। অভিযোগে দেশের ২৯ জন সিনিয়র সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার, অধ্যাপক মেজবা কামাল সহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে ২০ থেকে ৪৯ নম্বর আসামিরা আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যাকে বৈধতা দিতে পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করেছে। ৩ আগস্ট ২০২৪ তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে, সেটার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন। বলেন, অভিযোগে থাকলেও ঘটনার তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত আসামিদের নাম। অভিযোগ আসছে একটি মামলায়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ছাত্র আন্দোলন এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, স্বৈরাচার শাসক যে গণহত্যা চালিয়েছে সেই বিষয়ে প্রতিনিধি দল জানতে চাইলে জামায়াতের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যেন বিচার হয় সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে সহযোগিতার জন্য বলা হয়েছে। হেফাজতের যে সমাবেশ ছিল সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোক যারা হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল শাপলা চত্বরে। আমরা সেটার কথা তাদেরকে বলছি। কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শিগগিরই সংস্কার ও নির্বাচনের রূপরেখা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দ্রুত সময়ের মধ্যে দেশ স্থিতিশীল করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার। আর এদিকে এক যুগের বেশি সময় পর বিএনপির সাথে বৈঠক করে আগামী নির্বাচনের সময়সীমা জানতে চেয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত। দীর্ঘ এক যুগ পর বিএনপি কার্যালয়ে রাশিয়া সরকারের কোনো প্রতিনিধি। হাসিনা সরকারের পতনের পর বিশ্বের প্রভাবশালী প্রায় সব দেশ ও সংস্থার ঢাকায় নিযুক্ত প্রতিনিধিরা বিএনপি মহাসচিবের সাথে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। এবার যোগ হলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটোস্কি। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপি নেতা আমির খুসরু বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহ নানা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানতে চান রাষ্ট্রদূত। টাইম ফ্রেম জানতে চাইছে, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব সহ 2 জন স্থায়ী কমিটির সদস্য। বিষয়বস্তু খোলাসা না করলেও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। শীঘ্রই অন্যান্য রাজনৈতিক দলের সাথেও অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা শুরু করবে বলে জানান বিএনপি মহাসচিব। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আনাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ। এ নিয়ে উদ্বিগ্ন বিএনপির হাইকমান্ড। দলটির সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দলের শৃঙ্খলা ফেরাতে জেলা উপজেলা পর্যায়ে শিগগিরই সফর শুরু করবেন তারা। আর ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার সাথে আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে কবির ভূঁইয়া নামে একজন নিহত হয়। এই ঘটনায় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত করে দলটি। এর আগে বরিশালে সরকারি পুকুর দখলের অভিযোগে পদ স্থগিত হয় আরেক সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের। শুধু ফরিদপুর, বরিশাল নয়, খোদ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছে গণমাধ্যমে। বিএনপি মহাসচিব জানান, এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 56-57 জন নেতা যারা জড়িত ছিল, কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাঠ পর্যায়ে বিএনপির কেন এই বিশৃঙ্খলা? সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর কিছু চক্রান্ত দায়ী। যে দীর্ঘদিনের এই অত্যাচার, এই অপশাসনের জাতাকলে থেকে তারা মনে হচ্ছে যে আমরা একটা মুক্তি পাইছি। তারা হয়তো আবেগটাকে ধরে রাখতে পারে না। এই ধরনের বিষয়গুলো নিয়ে তো আমরা তো ধরেন অবশ্যই কিছুটা বিব্রত, যে যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের কেউ জড়িত আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু অলরেডি বিভিন্ন টিমও করে দিছে, যে জেলায় জেলায় করার জন্য, আমাদেরকে ভিজিট করার জন্য এবং তাদের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি থাকবে বিএনপির হাইকমান্ড। আওয়ামী লীগের পেতাত্তারা তো রয়ে গেছে, তারা যে কিছু করতেছে না, এটাই কিভাবে বলতে পারেন? সো বাংলাদেশে এখন যাই হচ্ছে খারাপ, সব বলে বিএনপি করছে, বা বিএনপি যে করতেছে না সেটাও আমি বলতেছি না ভাই। বিএনপি করতেছে, আমরা খবর পাইলে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা আমাদের অ্যাকশন কন্টিনিউ করবে আমাদের নেতৃত্ব। কিন্তু যারাই এটা করতেছে, এটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, যারই হোক, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। শীঘ্র দলীয় শৃঙ্খলা দেখভালে আলাদা মনিটরিং টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান দলটির সিনিয়র নেতারা। সংবিধান এবং আইনগত সংস্কার দরকার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংবিধানের এক ধরনের পুনর্লিখন না হলে সংস্কার হবে না, ফলে সংবিধান পুনর্লিখনের বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যা ও ভুল সংবাদের বিপরীতে সত্য ঘটনা তুলে ধরার উপর জোর দেন আলী রিয়াজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার। এক ব্যক্তির শাসনকে শক্তিশালী করতে তিনিও করেছেন সংবিধানের কাটাছেঁড়া। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটির উপদেষ্টা জানান, রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হবে না। সংবিধান কি করে পুনর্লিখন করা যায়? পুনর্লিখন বলছি এই কারণে
যে আসলে সংশোধনের উপায় নেই, এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি সংবিধানে, এমন ব্যবস্থা করা হয়েছে। পথ পদ্ধতি বের করতে হবে, পুনর্লিখনের আর কোনো বিকল্প জায়গা নেই। এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, গবেষক এবং গণমাধ্যমগুলো সত্য ঘটনা তুলে ধরলেই ভারতীয় প্রচারণার উত্তর দেওয়া হয়ে যাবে। ভারতীয় গণমাধ্যমগুলো গত 5ই আগস্ট থেকে যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন তৈরি করেছে, সেগুলোর সবচেয়ে বড় জবাবটা হচ্ছে যারা গবেষণা করছেন তাদের বলি, যারা গণমাধ্যমে আছেন তাদের বলি, আসুন আমরা প্রকৃত সত্য, প্রকৃত তথ্য তুলে ধরি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য দেশ জুড়ে 5 মাস ব্যাপী সংলাপ শুরু করতে যাচ্ছে সিজিএস। বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। প্রাণে বেঁচে গেলেও অনেককে পঙ্গুত্ব বরণ করতে হবে বলে আশঙ্কা চিকিৎসকদের। আর এদিকে হাসপাতালে ভর্তি এসব রোগীর অধিকাংশ পরিবারই আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন, জানিয়ে স্বাভাবিক জীবনে ফেরাও কষ্টসাধ্য। দর্শক, হাসপাতাল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বাবার কাছ থেকে 100 টাকা নিয়ে মিরপুর থেকে সচিবালয় এলাকায় এসে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন মিরপুরের বাসিন্দা নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ। সেখানে ছাত্রলীগের বেধড়ক মারের শিকার চিকিৎসাধীন ইউসুফ মাঝে মধ্যেই চিনতে পারছেন না নিজের বাবা মাকেই। সবটা আমি অনেক খুব আদর করি ভাই। আমার ছেলেরা যেভাবে জখম করছে, আর আল্লাহ পাকি জানে এক সময় এক রকমের কথা বলে। আর ভালো করার মালিক হলো আল্লাহ। আমি আল্লাহর উপরে ভার ছেড়ে দিছি সব। আমার কাছে তুমি কে, আমার আব্বুরে ফোন দাম, কিন্তু আমি সাথে বসা। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি জুলাই বিপ্লবের আহতদের অনেকেই অস্বাভাবিক অবস্থায় আছেন। কারো চোখের আলো নেই, কারো হাত কাজ করছে না, আবার অনেকেই চলাচলে অক্ষম। তাদের প্রতিটি মুহূর্ত কাটছে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে। সকালে কি করলাম, আবার পরবর্তীতে ওটা অনেক সময় মনেও থাকে না। এমনি মাথার যন্ত্রণা, ব্যথা করে এরকম আর কি। কথা বললে 2-1 মিনিট কথা বললে সমস্যা হয়, মানে মাথার ভিতরে ঘোরায়, কাশের সাথে এই ব্লাড আসে আর এই হাড়ে ব্যথা আসে। এখনো ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগী ভর্তি রয়েছেন 89 জন, যার অধিকাংশই বুলেটে আক্রান্ত। সাধ্যের মধ্যে চিকিৎসা দেওয়া হলেও এদের জন্য স্বাভাবিক জীবনে ফেরা কষ্টকর বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 9 জন আছে আইসিইউতে। আইসিইউ যে রোগীগুলো, সেগুলো তো আপনারা জানেন যে আইসিইউ রোগী মানে ক্রিটিক্যাল। এর মধ্যে হয়তো 2-1 জন মারাও যাওয়ার সম্ভাবনা আছে। বাকি যে আইসিইউর বাইরে যে রোগীগুলো আছে, তারা আশা করি আমরা ভালো হয়ে ফিরে যাবে। চোখের ইনজুরিগুলো বেশিরভাগই প্লেট থেকে হয়েছে, আসলে সরকারগুলি থেকে। আমার এখানে আসলে যারা ভর্তি আছে প্রায় সবারই আসলে বুলেট ইনজুরি। শুধু ঢাকা মেডিকেলেই নয়, রাজধানীর অন্যান্য হাসপাতালেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা নিদারুণ যন্ত্রণায় কাটাচ্ছেন প্রতিটি প্রহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, কয়েকজন মৃত্যুকে কাটিয়ে এই অবস্থায় রয়েছেন ঠিকই, কিন্তু শঙ্কা পেরিয়ে যায়নি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা। আর যদি না পারেন, তাদের দাবি সরকার যেন পাশে থাকে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। তদবির ও চাঁদাবাজি লকারবন্দি করতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আর সার্জিস আলম বলেছেন, গত 16 বছরের ইমেজ সংকট ফিরিয়ে আনতে দুদকের সাথে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাক্ষর জালিয়াতি করে 22 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ দুদককে জানাতে চান দুই সমন্বয়ক। সিস্টেমের মতো করেই চলবে। আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি
সিস্টেম বা দুদকের যেই অ্যাক্ট রয়েছে, অ্যাক্ট অনুযায়ী সবকিছু চলবে। যেই কাজগুলো বিগত 16 বছর হয়েছিল সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায় তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে এসেছি দুদককে যে আমরা কখনো এই কাজগুলো করি না এবং সমর্থনও করি না। কেউ যদি আমাদের নাম ব্যবহার করে এই কাজগুলো করে তাদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং তাদের সাথে কম্প্রোমাইজের কোনো প্রশ্নই আসে না। দর্শক, নিউজ 24 সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারের বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন 52 জন আর ক্ষতিগ্রস্ত হয়েছেন 54 লাখ মানুষ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা। তিনি আরও জানান, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা নেই। পরিবারের সংখ্যা 11 জেলায় 10,72,579টি। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে 54,80,463। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। এর মধ্যে কুমিল্লায় 14 জন, ফেনীতে 17 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়ি 1, নোয়াখালী 8, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1। Excellence in quality. 10 দিনেও লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকার পানি নামেনি, উল্টো থেমে থেমে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে জনপদ। 5 উপজেলার অন্তত 100 গ্রাম এখনো পানির নিচে। এসব এলাকায় পৌঁছেনি ত্রাণ, আর যার কারণে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত খাবার, সুপেয় পানি সহ অন্যান্য সহায়তা মিলবে। লক্ষ্মীপুর থেকে শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জলের উপর ভাসছে ঘর, খড়কুটোর মতো জীবনযাপন। লক্ষ্মীপুর সদরের পূর্ব বিজয়নগরের ষাটোর্ধ্ব আলিয়া বেগম। কোমর পানিতে নাতি আর ছেলের পরিবার নিয়ে চলছে জীবনযুদ্ধ। রান্না করা খাবার জোটেনি 12 দিনেও। বাবা আজকে 10-12 দিন থেকে আমাকে চুলে আগুন জ্বলে না, চুলে পানির তলে। আমরা কেউ আসো না, চাইও না, পাশে কোনো লোক নাই। পাশের গ্রাম শাহপুরে 1 সপ্তাহ পর উনুনে ভাত চড়িয়েছেন মুন্নি বেগম। 5 দিন ধরে ভাত রান্ধি না, শুকনা খানে খাই, শুকনা খানা খাই থাকি, ঘর ভাঙি পড়ি যায়। ঠিক পাশেই 4 সন্তানের জননী রেহেনা বেগমের ঘরে নেই 1 মুঠো চাল, পাননি কোনো শুকনো খাবার সহায়তাও। উল্টো মরার উপর খাড়ার ঘা, ডাকাত আতঙ্ক। অনেক কষ্টে গড়া সংসারের অবশিষ্টাংশ রক্ষায় আশ্রয় কেন্দ্রেও যাননি তিনি। কি কারণে এখানে খানা ঢুকে না, কি কারণে এখানে থেকে শুকনা খাবার এমনিদিকে চলে যাঙ্গো কিনলে এমনিদিকে ঢুকে না। এমন গল্প লক্ষ্মীপুরের প্রায় প্রতিটি ঘরে। 8 মাসের শিশুকে নিয়ে পারভিন আক্তারের এই চাহনি বন্যার ভয়াবহতা বলে দেয়। আমরা রান্না করতে পারি না, গরু ঘর, পাক ঘর, লেফটিন সবগুলো ডুবে গেছে। আমরা আজকে 20-25 দিন বহুত কষ্টে আছি। লক্ষ্মীপুরের 5 উপজেলার অন্তত 8 লাখ মানুষ এমন মানবতার জীবনযাপন করছেন। ভেলায় ভাসে জীবন এখন লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকার মানুষদের। লড়াই যেখানে জীবন বাঁচানোর, দুমুঠো ভাত সেখানে রীতিমতো বিলাসিতা। কিছুটা পানি নামলেও নতুন ভোগান্তিতে ফেনী সহ অন্যান্য বন্যা দুর্গত এলাকার মানুষ। বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় সহায়তা চান তারা। হাসান ওয়ালি, নিউজ 24, লক্ষ্মীপুর। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যার্তদের পাশে রয়েছে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ। এছাড়া বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ, উদ্ধার কাজ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বসুন্ধরা ফুডের পক্ষ থেকে 10,000 প্যাকেট ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকা সেনানিবাসে ত্রাণ বিতরণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের লজিস্টিক এরিয়ায় এসব উপহার সামগ্রী পৌঁছে দেয় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মশলা, খাবার পানি, দেশালাই, ওরসালাইন এবং প্রয়োজনীয় ওষুধ।
পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মানসিক ও শারীরিক বিকাশের সহায়তায় টেস্টি পুষ্টি সমৃদ্ধ নতুন হরলিক্স। আপনার প্রিয় তাজা এখন পছন্দের প্যাক সাইজে। একদম উচিত শিক্ষা হয়েছে, জবাব হতে হবে তাজা। দর্শক আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবারে জানিয়ে দেব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে দালালদের আধিপত্য ঠেকাতে কাজ করতে চায় সংস্থাটি। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে ব্রিফিংয়ে তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যেটার মাধ্যমে আমরা ডিটারমিন করব আসলে কতখানি দৌরাত্ম্য দালালদের আছে, টার্গেটিংটা কতখানি হচ্ছে বা হচ্ছে না সেটা আমরা বের করার চেষ্টা করব। সেটার ভিত্তিতে আমরা আমাদের অন্যান্য স্টেপগুলো আমরা নেব যাতে টার্গেটিংটা ইমপ্রুভ হয়। টার্গেটিং যদি না হয় তাহলে কৃষি বলে তো লাভ নেই, এটা তো যাচ্ছে অন্য জায়গায়। কাজে এই টাকাটা আমাদের জোর অবশ্যই দিতে হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ধর্ষণের সাজা ফাঁসি চেয়ে আইন পাশ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এমন তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই সংক্রান্ত আইন পাশ করা হবে বলে জানান তিনি। আইন অনুযায়ী 10 দিনের মধ্যে অপরাধের বিচার হবে। আর এ লক্ষ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মুখ্য সচিব বিপি গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে নিয়ে একটি কমিটি গড়ে আইনের খসড়া তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতার আরজিকর হাসপাতালে 9 আগস্টের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্তের কথা জানান মমতা। সময় হলো আরো একটি বিরতির, সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে জানিয়ে দেব খেলার খবর। দর্শক, বিসিবির জরুরি সভায় কি কি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। নাফিসা, ধন্যবাদ আপনাকে। একাধিক সিদ্ধান্ত হয়েছে। শুরুতে বলে রাখি যে আওয়ামী লীগপন্থী যে পরিচালকরা ছিল তারা কিন্তু গণপদত্যাগ করেছে। নাইমুর রহমান দুর্জয়, তানভীর টিটু, ইসমাইল হায়দার মল্লিক, তারা কিন্তু এরই মধ্যে পদত্যাগ করেছেন। আর কিছুক্ষণ পরই গণমাধ্যম মুখোমুখি হবেন। সবচেয়ে যে সিদ্ধান্তটা আসবে তার মধ্যে যে ক্রিকেট অফিসের দায়িত্ব পেতে পারেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি ক্রিকেট অফিসের দায়িত্ব পাবেন এবং তার সঙ্গে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পাবেন, আমরা এমনটাই জানতে পেরেছি। এছাড়াও মিডিয়াতে আমরা দেখতে পারি ইফতেখার মিঠু, তিনিও কিন্তু মিডিয়াতে আসতে পারেন, মিডিয়া বিভাগের ডিপার্টমেন্টের দায়িত্ব পেতে পারেন। সবকিছু মিলে কিন্তু আর কিছুক্ষণ পরে গণমাধ্যমের মুখোমুখি হবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। তিনি জানাবেন তার নেওয়া সিদ্ধান্তগুলো। হাতুড়া সিংয়ের ভবিষ্যৎ কী হবে, এরই মধ্যে হাতুড়া সিংয়ের প্রেস কনফারেন্সে জানিয়েছেন তিনি সভাপতির সঙ্গে আলাদাভাবে কথা বলতে চান, তার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, দ্বিতীয় টেস্টের পরে তিনি থাকবেন কিনা, গামিনীর ভবিষ্যৎ কী হবে, তিনি মিরপুরে হেড ক্রিকেটের দায়িত্ব পালন করতেন, তার কেন্দ্রীয় সিদ্ধান্ত জানানো হবে। তবে সবচেয়ে বিষয়টি এরই মধ্যে কিন্তু গণপদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়, তানভীর টিটু থেকে শুরু করে অন্য পরিচালকরা। আর একটা কথা শোনা যায়, তামিম ইকবাল কিন্তু এরই মধ্যে তিনি এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন। তিনি
শিরোপা ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্যাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশি দল। বিকাল 4:45 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন চ্যাম্পিয়ন যুবারা। ফ্লাইট জটিলতার কারণে ফিরতে কিছুটা দেরি হয় তাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, আমির খান, জাকির হোসেন চৌধুরী এবং মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নৌমি। সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। দর্শক, এই ছিল নিউজ 24 সন্ধ্যার সংবাদের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।